দেখে নেব খেলার সময় শিরোনাম। বিসিবিতে দুদকের অভিযানে বিব্রত বোর্ড, তদন্ত সর্বাত্মক সহযোগিতা করতে প্রধান নির্বাহীকে নির্দেশ ফারুক আহমেদের। আইসিসির মিটিংয়ে সুখবর নেই টাইগারদের জন্য। বৃষ্টি বাধায় পণ্ড হল জিম্বাবুয়ের প্রথম দিনের অনুশীলন। কন্ডিশন আর উইকেটের চরিত্র বুঝতেই শেষ 50 মিনিট। ফিল্ডিং নিয়ে বাড়তি মনোযোগ বাংলাদেশের। ডিপিএল সুপার লিগে চমক দিল লেজেন্ডস অফ রূপগঞ্জ। বৃষ্টি আইনে হারালো মোহামেডানকে। অগ্রণী ব্যাংককে হারিয়ে টেবিল টপার আবাহনী, গাজীর বিপক্ষে জিতেছে গুলশান। এবং সুদিন ফিরছে নারী ফুটবলে। জর্ডান ইন্দোনেশিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে বাফুফে। সাবিনা মাসুরাদের দলে থাকার সিদ্ধান্ত নেবেন কোচ, জানালেন কিরণ। আইসিসি মিটিং শেষে দেশে ফিরেই বোর্ডে এসেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। প্রধান নির্বাহীর কাছ থেকে জেনেছেন দুদকের অভিযান প্রসঙ্গে। সংশ্লিষ্ট বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন বোর্ড প্রধান। জানিয়েছেন বাংলাদেশ নিয়ে কোনো সুখবর নেই এবারের আইসিসি সভায়। প্রথমবারের মতো ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি ক্রিকেট বোর্ড। আগের বোর্ড কর্তাদের তৃতীয় বিভাগ ক্রিকেট, বিপিএল টিকিট ও মুজিব শতবর্ষের কনসার্টে বড় অঙ্কের আর্থিক অনিয়মের অভিযোগের প্রমাণ মিলেছে, যার উপর ভিত্তি করে বিসিবিতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। পুরনো কমিটির সেসব কার্যক্রমে নির্ভর থাকার সুযোগ নেই ফারুক আহমেদের নেতৃত্বাধীন কমিটির। তাই আইসিসি মিটিং শেষে ঢাকায় ফিরেই বোর্ডে ছুটে এসেছেন সভাপতি। প্রধান নির্বাহী ও বোর্ড কর্তাদের কাছে জানতে চেয়েছেন পরিস্থিতি সম্পর্কে। দুদকের তদন্ত প্রক্রিয়া সহজ করার নির্দেশনা দেয়া ছাড়া আর কি উপায়। বর্তমান বোর্ড অবশ্য এসব ব্যাপারে স্বচ্ছ থাকতে চায়। যে কোনো সহযোগিতা করতে সংশ্লিষ্ট বিভাগ প্রস্তুত। শেষ বিকেলে কার্যালয় ছেড়ে বেরিয়েছেন ফারুক আহমেদ। তবে গণমাধ্যমের উপস্থিতিতে ফেরার তোড়জোড় বোর্ড প্রধানের। কোনো কিছুর জবাব দিতেও যেন আপত্তি, যদিও শেষ পর্যন্ত নীরবতা ভেঙেছেন। সবশেষ আইসিসি মিটিংয়ে বাংলাদেশ নিয়ে কোনো সুখবর আছে কি? বাংলাদেশ সম্পর্কে সুখবর না থাকলেও বৈশ্বিক ক্রিকেটকে এগিয়ে নিতে এসেছে বেশ কিছু সিদ্ধান্ত। ওয়ানডেতে 1 বলের ব্যবহার, টেস্টে স্টপওয়াচের প্রচলন, আফগানিস্তান নারী ক্রিকেটকে এগিয়ে নিতে টাস্ক ফোর্স গঠন। সব মিলিয়ে নতুন আইসিসি চেয়ারম্যান জয় শাহর অধীনে প্রথম মিটিং হয়েছে ফলপ্রসূ, যার বাস্তবায়ন হয়তো শিগগিরই দেখা যাবে বিশ্ব ক্রিকেটে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবারে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গ। বৃষ্টি বাধায় প্রথম দিনের অনুশীলন ব্যাহত হলো সফররত জিম্বাবুয়ের। নির্ধারিত সময়ের ঘণ্টা দেড়েক পর মাঠে নামলেও খুব বেশিক্ষণ অনুশীলনের সুযোগ পায়নি ক্রেইগ আরভিন বাহিনী। তবে এর মাঝেই ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তারা। এদিকে দুপুরের পর অনুশীলন করেছে বাংলাদেশ। একদিনের বিশ্রাম শেষে অনেকটাই ফুরফুরে ছিলেন টাইগার ক্রিকেটাররা। কোচিং স্টাফের সদস্যদেরকেও দেখা গেছে ব্যস্ত সময় পার করতে। 15 তারিখ ঢাকা নেমে রাতটা হোটেলেই কাটায় জিম্বাবুয়ে। প্রথম টেস্টের 4 দিন আগে ভেন্যুতে পৌঁছলেও আজ ছিল তাদের আনুষ্ঠানিক অনুশীলনের নির্ধারিত সময়। সকাল সকাল টিম হোটেল থেকে বের হয়ে বাসে করে স্টেডিয়ামে পৌঁছে যায় ক্রেইগ আরভিন বাহিনী, কিন্তু ভাগ্য বিধাতা পক্ষে ছিল না তাদের। আফ্রিকানরা স্টেডিয়ামে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই আকাশ কালো করে নেমে আসে অঝোর ধারা। বৃষ্টিতে পণ্ড হয়ে যায় সকালের সেশন। কাবারে ঢাকা পিচ আর বৃষ্টির রিমঝিম শব্দে ড্রেসিং রুমে বসে বসে অলস সময় কাটান সফরকারী ক্রিকেটাররা। পরে নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পর থামে বৃষ্টি। মাঠে নামার সুযোগ পায় সন উইলিয়ামসরা। প্রস্তুতি পর্বের শুরুতেই স্ট্রেচিং করে নেন ক্রিকেটাররা। এরপর রানিং এর মাধ্যমে গা গরম করেন সবাই। ততক্ষণে প্রস্তুত হয়ে যায় প্র্যাকটিস নেট। মাঝ মাঠের পাশে সেই নেটে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নেন জিম্বাবুয়ান ক্রিকেটাররা। প্রথম দিনে কন্ডিশন এবং উইকেটের চরিত্র বুঝতেই সময় নেন তারা। নেটে পেসারদের পাশাপাশি স্পিন নিয়েও বেশ মনোযোগী ছিলেন মাধেবেরি, জনাথন ক্যাম্পবেল, ব্রায়ান ভ্যানেট্রা। কিন্তু খুব বেশিক্ষণ অনুশীলন করার সুযোগ পাননি সফরকারীরা। 50 মিনিট পরে আবারও আকাশ অন্ধকার হতে শুরু করলে প্রথম দিনের অনুশীলন বাদ দিয়েই হোটেলে ফিরে যায় জিম্বাবুয়ে।
অতিথিদের ভাগ্য ভালো না হলেও স্বাগতিকদের জন্য প্রকৃতি ছিল বেশ উদার। দুপুরের পর বাংলাদেশের অনুশীলনের সময় হলে থেমে যায় বৃষ্টি। সারাদিন আর দেখা পাওয়া যায়নি তার। মাঠে এসেই নিজ নিজ উদ্যোগে স্ট্রেচিং করেন টাইগার ক্রিকেটাররা। ফিজিওর দেখানো পথে অনেকটা সময় গা গরম করেন সবাই। পরে নতুন ফিল্ডিং কোচ জেমস পেমেন্টের কাছে শিষ্যদের তুলে দিয়ে বাকি কোচিং স্টাফদের সঙ্গে পরিকল্পনা সাজাতে বসেন ফিল সিমন্স। পেমেন্টের ক্লাসে বেশ মনোযোগী ছিলেন মুশফিক মুমিনুলরা। আর না থেকেই বা উপায় কই, ভুল হলেই যে শাস্তির মুখে পড়তে হয় সিনিয়র জুনিয়র সবাইকে। ফিল্ডিং ড্রিলে ক্যাচিং, অন ফিল্ড থ্রো সবকিছু নিয়েই আলাদা কাজ করছেন পেমেন্ট। স্কিল ট্রেনিং এর আগ পর্যন্ত এই সেশনের পুরোটা সময় দূর থেকে সবাইকে দেখছেন হেড কোচ। আর মাঝে মাঝেই তা নিয়ে কথা বলছেন আন্দ্রে অ্যাডামস, সুহেল ইসলামদের সঙ্গে। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। ঘরের মাঠে স্পিন বান্ধব উইকেট এখন আর শক্তি নয়, বরং টাইগারদের গলার কাটা। জিম্বাবুয়ে সিরিজে তাই স্পোর্টিং উইকেটের প্রত্যাশা বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের। একাদশ নির্বাচনে প্রাধান্য দিতে বললেন ঘরোয়ার পরীক্ষিতদের। ঘরের মাঠে টাইগারদের স্পিন অ্যাডভান্টেজ নেয়ার কথা এখন ওপেন সিক্রেট। অতিথিরাও এখন সিলেবাস জানে। তাতে সাম্প্রতিক সময়ে ওই স্পিন বান্ধব পিচই যেন গলার কাটায় পরিণত হয়েছে। বিশেষ করে টেস্টে ঘরের মাঠে খেলা শেষ 7 ম্যাচের মধ্যে 6 হার। এই সময় ব্যবধানে আফগানরাও হারিয়ে গেছে মিরপুরের হোম অফ ক্রিকেটে। সবশেষ খেলা লঙ্কানদের বিপক্ষেও সঙ্গী হয়েছে তিক্ত অভিজ্ঞতা। জিম্বাবুয়ে সিরিজে তাই স্বস্তিতে থাকার সুযোগ নেই নীতি নির্ধারকদের। আগের স্পিন নীতি থেকে বেরিয়ে এবার চাওয়া স্পিনিং উইকেটের। প্রত্যেক দেশই এখন স্পিনে ব্যাটিং করতে পারে, প্রত্যেক দেশেই ভালো স্পিনার আছে। সো ওই অ্যাডভান্টেজটা নেওয়ার সুযোগ কিন্তু অ্যাকচুয়ালি নেই। একটা স্পোর্টিং উইকেট এক্সপেক্ট করবে, শুধু এই জন্য না যে আমাদের একটা ভালো পেস বোলিং স্ট্রেংথ আছে সেই জন্য না। কারণ আমরা যদি সব কিছু মাথায় রাখি, দেশে খেলা, দেশের বাইরে খেলা, আইসিসি ইভেন্টে খেলা, আমাদেরকে মনে হয় এমন সব উইকেটও ভালো খেলতে হবে যেখানে স্পিন সহায়তা খুব বেশি থাকে না। যদিও ওই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বধেও সম্ভাব্য সেরা স্কোয়াডটাই দিয়েছে নির্বাচক প্যানেল। দলে আছে শান্ত, মুশফিক, মিরাজদের মতো সিনিয়ররা। তবে 15 জনের দল থেকে একাদশ বাছাইয়ে ঘরোয়ায় ছন্দে থাকা ক্রিকেটারদের প্রাধান্য দেওয়ার তাগাদা দিলেন নাজমুল আবেদিন ফাহিম। জিম্বাবুয়ে তুলনামূলকভাবে হয়তো অনেক শক্তিশালী দল নয়, কিন্তু তারাও একটা টেস্ট টিম এবং টেস্ট ক্রিকেট খেলতে আসছে, সেটা নিশ্চয়ই আমাদের মাথায় থাকবে এবং চেষ্টা করা উচিত যে এটার একটা সর্বোচ্চ ব্যবহার করা এবং যারা সুযোগ পাবে তারা যেন তাদের সেরাটা উপহার দিতে পারে। এদিকে নানান নাটকীয়তার পর প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিয়েই জাত চেনাচ্ছেন রিশাদ হোসেন। যৌথভাবে এখন পর্যন্ত পিএসএল এর সর্বোচ্চ উইকেট শিকারী এই বাংলাদেশি লেগি। রিশাদের পারফরমেন্স স্বস্তি দিচ্ছে বোর্ড কর্তাদের। শুরুতেই ও ভালো খেলেছে, ওটা ওকে কনফিডেন্স দেবে, দলে ওর জায়গাটা একটু শক্ত করবে, যেটা ওর জন্য খুব জরুরি ছিল। ইয়াং একজন খেলোয়াড় এবং খুব বেশি অভিজ্ঞ না, বাইরেভাবে খেলার অভিজ্ঞতা নেই। সো আমি আশা করবো যে এটাকে দারুণভাবে কাজে লাগাবে। যখন ফেরত আসবে আমরা অন্য এক রিশাদকে পাবো এবং আরও পরিণত এক রিশাদকে হয়তো আমরা পাবো। 20 এপ্রিল থেকে শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ। 4.5 মাসের বিরতি শেষে লঙ্গার ভার্সনের ক্রিকেটে ফেরার অপেক্ষায় টিম বাংলাদেশ। সাব্বির মিথুন, সময় সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আসন্ন কাতার সফরে যাবেন জাতীয় পর্যায়ের 4 নারী ক্রীড়াবিদ। আর্থনা সম্মেলনে তাদের আমন্ত্রণ জানিয়েছেন কাতার ফাউন্ডেশন। আগামী সোমবার 4 দিনের সফরে কাতার যাবেন তারা। 4 ক্রীড়াবিদের মধ্যে আছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফেইদা খন্দকার প্রান্তি ও শাহেদ আক্তার দীপা। এছাড়াও আছেন ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। এই 4 নারী ক্রীড়াবিদ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবারই প্রথম কোনো সরকার প্রধানের রাষ্ট্রীয় সফরে সঙ্গী হচ্ছেন নারী ক্রীড়াবিদরা। সফরের সুযোগ করে দেয়ায় সরকার প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন তারা। বাংলাদেশ নারী ফুটবল দলের অস্থিতিশীল অবস্থা কাটিয়ে এবার সুদিন ফিরতে যাচ্ছে নতুন করে। জর্ডান ও ইন্দোনেশিয়াকে নিয়ে এবার ত্রিদেশীয় সিরিজ খেলবে লাল সবুজ বাহিনী। আগামী 31 মে ও 3রা জুন ম্যাচ দুটি খেলবে পিটার বাটলারের দল। এদিকে এই সিরিজে সাবিনা সহ সিনিয়র 10 ফুটবলারের দলে জায়গা পাওয়ার সিদ্ধান্ত একান্তই কোচের, এমনটাই জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। লম্বা সময় ধরে থমথমে পরিস্থিতি ছিল দেশের নারী ফুটবলের। তবে সেই অস্থিতিশীলতার অবসান হয়েছে। ক্যাম্পে ফিরেছেন বিদ্রোহী 18 নারী ফুটবলার সহ বাকিরাও। এবার সুদিন ফেরার অপেক্ষা।
সাফের পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ ছাড়া আন্তর্জাতিক ম্যাচে আর মাঠে নামা হয়নি লাল সবুজের প্রতিনিধিদের। সামনে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের। এশিয়ান কাপ বাছাই পর্বের আগে নিজেদের ঝালিয়ে নিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। জর্ডান ও ইন্দোনেশিয়াকে নিয়ে জর্ডানের আম্মানে সিরিজে অংশ নেবে পিটার বাটলারের দল। আগামী 31 মে ও 3 জুন দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজ। এফসি উইমেন্স এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ড আছে জুলাইয়ে, তো সেটাকে সামনে রেখে আমরা অনেক দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি ভালো দেশের সাথে ফিফা ফ্রেন্ডলি প্লাস প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য। ট্রাই নেশন একটা আমরা রেডি করতে পেরেছি, সেটা হচ্ছে যে ইন্দোনেশিয়া, জর্ডান এবং বাংলাদেশ। এটা খেলাটা হবে জর্ডানে। এখানে আমরা 2টা ম্যাচ খেলবো। ফার্স্ট ম্যাচ হবে 31শে মে আর সেকেন্ড ম্যাচ হবে 3 জুন। 27 তারিখে পাঠাবো এখান থেকে টিম, এবং 3 দিন ওখানে ওরা প্র্যাকটিস করবে। দেন ওরা 31 মে ফার্স্ট ম্যাচ খেলবে এবং 3 জুন ওরা সেকেন্ড ম্যাচ খেলবে। এদিকে বিদ্রোহ করা 10 নারী ফুটবলার খেলছেন ভুটানের লিগে। একই সময় ত্রিদেশীয় সিরিজ আর ভুটানের এই লিগ মাঠে গড়ানোয় সাবিনা ঋতুপর্ণাদের পাওয়া নিয়ে উঠেছে প্রশ্ন। এ বিষয়ে সিদ্ধান্তের জন্য কোচের কোর্টে বল ঠেলে দিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান। কোচের সাথে এটা নিয়ে এখনো আলোচনা হয়নি। ওইটা অ্যাকচুয়ালি কোচের পার্ট, ওইটার ব্যাপারে আমি ইন্টারফেয়ার করব না। এটা টেকনিক্যাল পার্ট, এটা কোচ ডিসাইড করবে কোচ কি করবে। ওরা ট্রেনিংয়ে থাকবে, ওরা ফিজিক্যালি ফিট থাকবে, এবং ওরা তো একটা নির্দিষ্ট সময় পরে যখন কল করা হবে তখন ওরা চলে আসবে, এসে টিমের সাথে জয়েন করবে। কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন শুরু করলেও এখনও বাফুফের সঙ্গে চুক্তি নবায়নের বন্দোবস্ত হয়নি বেশ কয়েকজন নারী ফুটবলারের। ক্যাম্পে থাকা 8 জনের সঙ্গে কার্যক্রম এগুলেও বাকি 10 নারী ফুটবলারের সঙ্গে দ্রুতই চুক্তি শেষ করার পরিকল্পনা বাফুফের। ভুটানে যারা আছে তাদের সাথে হবে না, কারণ তারা যখন ফিরে আসবে তখন হবে। এখানে যারা বর্তমানে যারা আছে, যে 8 জন, সে 8 জনের নাম আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি, তাদেরটা হয়ে যাবে। আগামী 27 মে জর্ডান ও ইন্দোনেশিয়ার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ফুটবল দল। আরো বেটার ফর্মে আসবো। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের 1.5 মাস আগেই ম্যাচ ভেন্যু পরিদর্শন করলেন সিঙ্গাপুর ফুটবল ফেডারেশনের প্রতিনিধি। সংস্কারকৃত স্টেডিয়ামের পিচ, ড্রেসিং রুম, প্রেস বক্স পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশটির ফুটবল কর্মকর্তা। মাঠের ঘাস নিয়ে নানান সমালোচনা থাকলেও তা নিয়ে কোনো আপত্তি জানায়নি তারা। এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের বাকি এখনও প্রায় 1.5 মাসের বেশি সময়, কিন্তু কালক্ষেপণ করতে নারাজ অতিথিরা। ভারতের বিপক্ষে ম্যাচের আগে সেখানে গিয়ে ভেন্যু পরিদর্শন কিংবা সুযোগ সুবিধা নিশ্চিতের কোনো পদক্ষেপ বাংলাদেশ না নিলেও এখানে পেশাদারিত্বের পরিচয় দিল সিঙ্গাপুর। ম্যাচের 1.5 মাস আগেই ভেন্যু পরিদর্শনে বাংলাদেশে হাজির দেশটির প্রতিনিধি। দিনভর মুষলধারে বৃষ্টির শেষেই স্টেডিয়ামে হাজির সিঙ্গাপুর ফুটবলের এক কর্মকর্তা। বৃষ্টিতে ভেজা স্টেডিয়াম দেখলেন ঘুরে। প্রথমেই এক নজরে স্টেডিয়াম দেখে এরপর এক এক করে দেখেছেন মাঠ, প্রেস বক্স, ড্রেসিং রুম সহ প্রয়োজনীয় সবকিছুই। মাঠের ঘাস নিয়েও ছিল তার যাচাই বাছাই কার্যক্রম। তবে এখনও পুরোপুরি শেষ হয়নি জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। ফ্লাডলাইট, মাঠের ঘাস সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অসঙ্গতি রয়েই গেছে, কিন্তু খালি চোখে স্টেডিয়াম পরিদর্শন করে তৃপ্তির ঢেকুর তুলেছেন সিঙ্গাপুর ফুটবলের কর্মকর্তা এরিক অং। বাংলাদেশে আসতে পেরে খুব ভালো লাগছে। স্টেডিয়াম ঘুরে দেখেছি, এখানে অনেক সুযোগ সুবিধা আছে, অনেকটাই আমাদের স্টেডিয়ামের মতো। যেহেতু সংস্কার কাজ চলছে, আমার মনে হয় জুনের আগেই পরিকল্পনা অনুযায়ী সব কাজ শেষ হবে। স্টেডিয়ামের নতুন যাত্রায় আমরা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি, এটা খুবই ভালো লাগছে। ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পিচ। আশা করছি ম্যাচের আগে মানসম্মত পিচ নিশ্চিত করবে বাংলাদেশ। এখানে সব ধরনের সহযোগিতা পেয়েছি। এদিকে সিঙ্গাপুর প্রতিনিধির স্টেডিয়াম পরিদর্শনের সন্তুষ্টিতে স্বস্তি বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও। ম্যাচ আয়োজনের আগে মাঠের ঘাস নিয়ে জটিলতা দূর করতে মনোযোগী বাফুফে। ফার্স্ট মেতে আমরা যখন হ্যান্ডওভার নিব তখন আরও কাজ শেষ হয়ে যাবে অলমোস্ট। ও বলছে এটা অনগোয়িং অবস্থায় আছে, আমরা আশা করিও 10 তারিখে ম্যাচের আগে মাঠ রেডি পাবে, এবং হি ইজ অলমোস্ট হ্যাপি। আমাদের ড্রেসিং রুম হি ইজ অলমোস্ট হ্যাপি, নিচে বসার জায়গা সব কিছুই হ্যাপি, মাঠ, গ্রাউন্ড, এনভায়রনমেন্ট সব কিছুতেই ও হ্যাপি। জিজ্ঞাসা করছে কোন দেশি ঘাস, আমরা বারমুদার ঘাসটা বলছি। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের হোম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরে প্রথমবারের মতো বয়সভিত্তিক ফুটবলের প্রস্তুতি ক্যাম্প শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। প্রীতি ম্যাচের মাধ্যমে শুরু হওয়া এই ক্যাম্পে সন্তুষ্ট অংশ নেয়া 35 ফুটবলার। লক্ষ্য আসন্ন সাব চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা।
আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। দেখে মনে হতে পারে রাজধানীর কোনো কর্পোরেট টুর্নামেন্ট, তবে বাস্তবে এটা ১৯ না পেরোনো যুবাদের ফুটবল ক্যাম্প। ঢাকা থেকে দূরে যশোরের একটা ফুটবল একাডেমিতে পূর্ণ আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু হলো ১৫ দিনের এই প্রস্তুতি ক্যাম্প। আসন্ন মেতে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শুরু হয়েছে এই ক্যাম্প। ৩ প্রবাসী সহ যেখানে অংশ নিয়েছে ৩৫ সদস্যের স্কোয়াড। হেড কোচ হিসেবে আছেন মেয়েদের সাফ জেতানো কোচ গোলাম রব্বানী ছোটন। চ্যাম্পিয়ন হওয়া বাদে আপাতত তার ভাবনাই নেই অন্য কিছু। সব ক্যাম্পগুলোই হলো সবসময় ন্যাশনাল টিমে ঢাকায় হয়। ঢাকায় বিভিন্ন প্রতিবন্ধকতা, আমাদের ট্রান্সপোর্টেশন, মাঠ বিভিন্ন ধরনেরই থাকে। তো এখানে আমরা হলো নিরিবিলি ট্রেনিং করতে পারবো, মানে ফোকাসটা হলো আপনার পুরোপুরি ট্রেনিংয়েই করা যাবে। তো আমি মনে করি যে এটা হলো খেলোয়াড়দের খুব উপকৃত হবে এবং আমাদের সামনে যে আন্ডার-19 টুর্নামেন্ট আছে এর প্রস্তুতিটা আমাদেরকে অনেক সহায়ক হবে। ক্যাম্পের শুরুর দিনেই অনুষ্ঠিত হয়েছে প্রীতি ম্যাচ। এর আগে হয় গা গরমের পর্ব। অংশ নেয়া যুব ফুটবলাররা এমন পরিবেশে সন্তুষ্ট, ক্যাম্পে সবার লক্ষ্য সর্বোচ্চটা দেয়া। শামসুলুদার যে পরিবেশ, মাঠ, আমাদের থাকার জায়গা, আমাদের খাবার দাবার সবকিছু আলহামদুলিল্লাহ সবকিছু ভালো। গত 2 বার 17 ফাইনালে উঠে ট্রফি নিতে পারি নাই, সেই আক্ষেপটা তো আছে ভিতরে, সেটা এখন গুছাতে চাই। এবার ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে আসছি, সো আমি প্রতিদিন আমার বেস্টটা দিতে চাই। সো সবসময় বেস্টটা ট্রেনিংয়ে হোক, সবসময় আমার বেস্টটা দিয়ে আমি বাংলাদেশের জার্সি জড়াতে চাই। বৃহস্পতিবার বিকেল 4:30টায় প্রস্তুতি ক্যাম্পের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম। শামসুল হুদা একাডেমির নির্বাহী সদস্য মোহাম্মদ শফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার রওনক জাহান সহ ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী 9 থেকে 18 মে ভারতের অরুণাচল প্রদেশে হবে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ। সময় সংবাদ, যশোর। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে রাতে ফরাসি ক্লাব লিওর বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হবে রাত 1টায়। একই সময় কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে চেলসি। চলতি মৌসুমটা দুঃস্বপ্নের মতো কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে সবচেয়ে সফল দলটাই এবার নেই শীর্ষ 10-এ। জয় পেতেই যেন ভুলে গেছে রুবেন আমোরিমের দল। ঘরোয়া সব টুর্নামেন্ট থেকে অনেক আগেই বিদায় নিয়েছে রেড ডেভিলস। টিকে আছে শুধু ইউরোপা লিগে। কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ফরাসি ক্লাব লিওর সঙ্গে 2-2 গোলে ড্র করেছে ইউনাইটেড। সেরা 4 নিশ্চিতে জয়ের বিকল্প নেই ব্রুনো ফার্নান্দেজের দলের সামনে। ঘরের মাঠে ফেভারিটের আসনে থাকলেও এই ম্যাচ নিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। কারণ শিরোপা জয়ের সুযোগটা শুধু ইউরোপা লিগেই টিকে আছে রেড ডেভিলদের। তাই এই ম্যাচ দলগতভাবে পারফর্ম করেই সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান আমোরিমের শিষ্যরা। আমাদের জন্য এই মৌসুমটা হতাশার, এতে কোনো সন্দেহ নেই। মৌসুমের শুরু থেকেই আমরা ধারাবাহিকতার বাইরে। আমি মনে করি খেলোয়াড়দের আরও দায়িত্ব নিতে হবে এবং পারফরমেন্সে পরিবর্তন আনতে হবে। ওল্ড ট্র্যাফোর্ডে বিগ ম্যাচ এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে যাচ্ছে এটি। আমরা তার জন্য অপেক্ষায় আছি। ইপিএলে ব্যর্থতার প্রভাব পড়ছে ফুটবলারদের মানসিকতায়। তাই অতীত ভুলে সামনে এগিয়ে যেতে ফুটবলারদের উৎফুল্ল করতে কাজ করে যাচ্ছেন ইউনাইটেড কোচ। এক ম্যাচ পরই একাদশে ফেরানো হচ্ছে গোলরক্ষক ওনানাকে। ঘরের মাঠে ক্লিন শিট রাখতে পরিকল্পনা সাজাচ্ছেন আমোরিম। একজন কোচ হিসেবে এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের উজ্জীবিত করতে সবকিছুই করব। অনেক সময় খেলোয়াড়দের শারীরিকভাবে ফিট রাখতে অনেক পরামর্শ দিচ্ছি এবং মানসিকভাবে সবাইকে উৎফুল্ল রাখতেও কাজ করছি। এ ম্যাচের জন্য ওনানা প্রস্তুত। এ সপ্তাহে ওনানাকে খেলানোই আমার পরিকল্পনা ছিল। এদিকে লিগ 1-এ ভালো ফর্ম ধরে রেখেছে লিও। 29 ম্যাচে 15 জয় নিয়ে টেবিলের 4-এ তারা। ইউরোপা লিগের শিরোপা লড়াইয়ে টিকে থাকতে ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ফরাসি ক্লাবটি। জয়ের মানসিকতা নিয়েই প্রতিপক্ষের মাঠে নামতে প্রস্তুত লিও। আমাদের সব পরিকল্পনা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ নিয়ে। আমরা এর আগেও ওল্ড ট্রাফোর্ডে তাদের বিপক্ষে লড়েছি। আমাদের জয়ের মানসিকতা থাকবে, সব ফোকাস এই ম্যাচ নিয়ে। এই ম্যাচ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, তাই একটি জমজমাট লড়াই হবে। এদিকে কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে লেগিয়া ওয়ার্সার বিপক্ষে মাঠে নামবে চেলসি। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে 3-2 গোলে জয় তুলে নেয় দ্য ব্লুজ। তাই এই ম্যাচ নিয়ে অনেকটাই স্বস্তিতে থাকছে এনজো মারেস্কোর দল। সেমিফাইনালে 1 পা দিয়ে রাখলো ঘরের মাঠে সমর্থকদের জয় উপহার দিতে চায় চেলসি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।
26 এপ্রিল কোপা দেল রের ফাইনালের পরই রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ হচ্ছে কার্লো অ্যানচেলোত্তির। আর্সেনালের কাছে চ্যাম্পিয়ন্স লিগে ভরাডুবির পরেই নিশ্চিত হয়ে যায় এই কোচের ভবিষ্যৎ। পরবর্তী কোচ হিসেবে শোনা যাচ্ছে লিভারপুলের সাবেক কোচ ইয়র্গেন ক্লপ ও বায়ার লেভারকুসেন বস শাভি আলোনসোর নাম। 2021 সালে যখন রিয়াল মাদ্রিদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেন, তখন তিনি ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির কর্তাদের চোখের মণি। 2টি লা লিগা, 2টি চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপের রঙিন শিরোপা, এমন কোনো অর্জন নেই যেখানে কার্লো অ্যানচেলোত্তি হাত দিয়েছেন, কিন্তু সফলতা পাননি। ক্লাবকে এ সময় 11টি শিরোপা উপহার দেন তিনি। এই মৌসুমে উল্টে গেছে পাশার দান। লা লিগায় বার্সেলোনার চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। শিরোপার আশা প্রায় ক্ষীণ, তবে কপাল পুড়েছে মূলত চ্যাম্পিয়ন্স লিগের ভরাডুবিতে। এমিরেটসের পর বার্নাবুতে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটিকে লজ্জায় ডুবিয়েছে গানাররা। প্রথম লেগে হারের পর প্রত্যাবর্তনের গল্প লেখা হয়নি রিয়ালের, তাই তো বেজে গেছে বিদায় ঘণ্টা। আগামী 26 এপ্রিল কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের পরই শেষ হয়ে যাবে তার রিয়াল অধ্যায়, এমন খবরই উঠে এসেছে বিশ্বের প্রায় সব গণমাধ্যমে। অ্যানচেলোত্তির পরিবর্তে ফ্লোরেন্তিনো পেরেজের পরিকল্পনায় আছেন লিভারপুলের সাবেক কোচ ইয়র্গেন ক্লপ ও বায়ার লেভারকুসেন কোচ শাবি আলোনসো। এদিকে রিয়ালে অ্যানচেলোত্তির সর্বনাশে খুশির জোয়ার বইছে ব্রাজিলে। অনেকদিন ধরেই অ্যানচেলোত্তিকে কোচ করাতে চায় সিবিএফ। রিয়াল অ্যানচেলোত্তিকে বরখাস্ত করার খবরে আশার আলো দেখছে তারা। এরই মধ্যে অ্যানচেলোত্তিকে রাজি করাতে প্রতিনিধিও পাঠিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পারভিন আক্তার, সময় সংবাদ। প্রথমবারের মতো কাবাডি সিরিজ খেলতে নেপাল যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। 5 ম্যাচের সিরিজ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী 20 এপ্রিল। বাকি 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে 21, 22, 24 ও 25 তারিখে। মূলত বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই নেপালের বিপক্ষে সিরিজ খেলার পরিকল্পনা বাংলাদেশের। এর আগে নেপালের বিপক্ষে হারের দুঃসহ স্মৃতি থাকলেও এবার ভুল ত্রুটি শুধরে নেওয়ার লক্ষ্য দলের। পাইপলাইন সমৃদ্ধ না হলেও এই দলের তরুণ ও অভিজ্ঞদের নিয়েই উন্নতির লক্ষ্য তাদের। এদিকে এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো কাবাডির সঙ্গে যাত্রা শুরু করল ফরচুন বরিশাল। অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ মহান স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতা। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে 8টি দল। আগামী 19 এপ্রিল মাঠে গড়াবে এবারের আসর। 5 দিন ব্যাপী টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 23 এপ্রিল। বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ সহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় দল অংশ নেবে টুর্নামেন্টে। যদিও এবারের আসরে অংশ নিচ্ছে না বাংলাদেশ সেনাবাহিনী। এবছর পৃষ্ঠপোষকতায় থাকছে টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিসিবিতে দুদকের অভিযানে বিব্রত বোর্ড। তদন্তে সর্বাত্মক সহযোগিতা করতে প্রধান নির্বাহীকে নির্দেশ ফারুক আহমেদের। আইসিসির মিটিংয়ে সুখবর নেই টাইগারদের জন্য। বৃষ্টি বাধায় পণ্ড হলো জিম্বাবুয়ের প্রথম দিনের অনুশীলন। কন্ডিশন আর উইকেটের চরিত্র বুঝতেই শেষ 50 মিনিট। ফিল্ডিং নিয়ে বাড়তি মনোযোগ বাংলাদেশের। সুদিন ফিরছে নারী ফুটবলে। জর্ডান ইন্দোনেশিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে বাফুফে। সাবিনা মাসুদাদের দলে থাকার সিদ্ধান্ত নেবেন কোচ, জানালেন কিরণ। এই ছিল খেলার সময়ে। সঙ্গে থাকুন সময়ের।